তো বন্ধুরা, তোমরা যারা একাদশ শ্রেণী অর্থাৎ ক্লাস 11-এ দ্বিতীয় সেমিস্টারে প্রথমবার সেমিস্টার সিস্টেমের যে নতুন শিক্ষা পদ্ধতি চালু হয়েছে তাতে পরীক্ষা দিতে চলেছো, তাদের জন্য আজকের একটা খুব গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে আমরা আলোচনা করব, যেখানে তোমরা প্রথমেই জানো যে তোমাদের কিন্তু ফার্স্ট ডে যেটা পরীক্ষা হতে চলেছে সেটা হচ্ছে বাংলা পরীক্ষা। এবং বাংলা পরীক্ষার তোমাদের দ্বিতীয় সেমিস্টারে কীরকম নতুন প্রশ্ন প্যাটার্ন দেওয়া হয়েছে সেটা কিন্তু অনেকের কাছেই এখনও পর্যন্ত অজানা রয়েছে। তো সেই অজানাটাকে একটুখানি জানাতে পরিণত করার জন্য এবং তোমাদের ওয়াকিবহল করার জন্য বিষয়টার ক্ষেত্রে আজকে আমরা মূলত দ্বিতীয় সেমিস্টারের তোমাদের বাংলা প্রশ্নপত্র কেমন হতে চলেছে, কোন কোন অংশগুলো তোমরা ছাড়তে পারবে, কোন অংশগুলো তোমরা বিশেষভাবে গুরুত্ব দিয়ে পড়বে, কত নম্বরের তোমাদের প্রশ্ন থাকবে, কীরকম ধরনের রচনা তোমাদের আসছে, বড় প্রশ্নই বা কত নম্বরে করে আসছে, প্রত্যেকটা বিষয়ে আলোচনা করব। তো সবার প্রথমে বলবো, ভিডিওটা যদি ভালো লাগে তাহলে কিন্তু অবশ্যই লাইক করে বন্ধুদের সঙ্গে শেয়ার করতে ভুলবে না। চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে চ্যানেলের সঙ্গে থাকবে। তাহলে চলো দেখে নিই তোমাদের বাংলা দ্বিতীয় সেমিস্টারের কিভাবে প্রশ্নপত্র আসতে চলেছে। তো আমার মনে হয় সবারই কিন্তু প্রশ্নপত্র কীরকম আসবে বা কোশ্চেন প্যাটার্ন কীরকম ধরনের আসতে চলেছে সেটা জানা সবার আগে দরকার। তারও আগে দরকার যে জিনিসটা, সেটা হচ্ছে তোমাদের যে টেক্সট বইটা দেওয়া হয়েছে সেই টেক্সট বই, তোমাদের যে সিলেবাস দেওয়া হয়েছে প্রত্যেকটা টেক্সট বইয়ের সিলেবাস কিন্তু কমপ্লিট করা সবার আগে দরকার। তারপর তোমরা প্রশ্নপত্র নিয়ে আলোচনা করতে পারো। দেখো, এখানে রয়েছে আমার তৈরি করা একটা মডেল সেট, যেটা বোর্ড প্রকাশ করেছে যেরকম প্যাটার্ন অনুসরণ করে, ঠিক সেই প্যাটার্নের ওপরেই কিন্তু আমি মডেল প্রশ্নপত্র তৈরি করেছি। এবং কিছু কিছু প্রশ্ন কিন্তু প্রায় অনেকের স্কুলেই এবছর আসার মতো, তাই এই যে প্রশ্নগুলো দিচ্ছে সেগুলো তোমাদের সাজেশন হিসেবেও কাজ করবে, আবার একটা মডেল প্রশ্নপত্রের ধারণাও কিন্তু দেবে। দেখো, তোমাদের প্রথমে লেখা রয়েছে বাংলা ক্লাসেস বাই জিৎ, একাদশ শ্রেণী দ্বিতীয় সেমিস্টার, বাংলা ক ভাষা, যাদের প্রথম ভাষা বাংলা তাদের জন্য এই মডেল প্রশ্নপত্রটা। তোমাদের সময় টোটাল 2 ঘন্টা পর্ষদ নির্দেশ করেছে, যেখানে তোমাদের দ্বিতীয় সেমিস্টারের পরীক্ষাও ঠিক প্রথম সেমিস্টারের মতনই 40 নম্বরে হতে চলেছে। তো এই 40 নম্বরটা কিভাবে বিভাজিত হয়েছে একটু ভালো করে দেখবে। দেখো, প্রথমেই থাকবে তোমাদের অনধিক 150 শব্দে যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও, অর্থাৎ প্রথমেই থাকবে তোমাদের গল্প অংশ থেকে প্রশ্নের উত্তর করতে হবে। তোমাদের জানো তোমরা দুটো গল্প পড়তে হচ্ছে, রবীন্দ্রনাথ ঠাকুরের ছুটি এবং প্রেমেন্দ্র মিত্রের লেখা তেলেনাপোতা আবিষ্কার। এবার সেক্ষেত্রে তোমাদের দুটো গল্প থেকেই একটা একটা করে প্রশ্ন দেওয়া হবে, তোমাদের যে কোনো একটি প্রশ্নের উত্তর করতে হবে। সেক্ষেত্রে কোনো কোনো ছাত্রছাত্রী ছুটি গল্প থেকে অ্যাটেন্ড করবে, কোনো কোনো ছাত্রছাত্রী তেলেনাপোতা আবিষ্কার থেকে অ্যাটেন্ড করবে। সেক্ষেত্রে আমি বলবো, যেহেতু তোমাদের এখান থেকে একটা প্রশ্নের উত্তরই অ্যাটেন্ড করতে হচ্ছে, তাই তোমরা কিন্তু যে কোনো একটা গল্প যদি খুব ভালো করে পড়ো এবং তার মধ্যে থাকা যাবতীয় যা প্রশ্ন আছে সবগুলো তৈরি করতে পারো, তাহলে কিন্তু অবশ্যই সেখান থেকে কোনো না কোনোভাবে কমন পেয়ে তোমরা কিন্তু প্রশ্নের উত্তর লিখতে পারবে। সেক্ষেত্রে দেখো, 1.1-এ ছুটি গল্প থেকে যে প্রথম প্রশ্নটা এবছর প্রায় সব স্কুলে আসার মতো, সেটা হচ্ছে ছুটি গল্পে মামার বাড়িতে গিয়ে ফটিকের দুরবস্থা কি হয়েছিল বা ফটিকের যে দুরবস্থা হয়েছিল তা নিজের ভাষায় লেখো। দ্বিতীয় প্রশ্ন তেলেনাপোতা আবিষ্কার গল্প থেকে বলছে, মনে হবে তেলেনাপোতা বলে সত্যিই কোথাও কিছু নেই। এ কথা কার, কেন মনে হবে, এই কথা মনে হওয়ার কারণ কি। চলে যাব দ্বিতীয় অংশে। 2 নম্বরের প্রশ্ন, এখানেও তোমাদের অনধিক 150টি শব্দে যে কোনো একটি প্রশ্নের উত্তর দিতে হবে 5 নম্বরের, যেখানে তোমাদের 3টে কবিতা রয়েছে, বিদ্যাপতি রচিত ভাব সম্মিলন, লালন শাহ ফকির রচিত লালন শাহ ফকিরের গান, এবং শেষে রয়েছে জয় গোস্বামী রচিত নুন কবিতা। সেক্ষেত্রে তোমাদের দুটো কবিতা থেকে প্রশ্ন দেওয়া হবে। কোনো কোনো স্কুলে ভাব সম্মিলন লালন শাহ ফকির দেবে, কোনো কোনো স্কুলে নুন লালন শাহ ফকির, বা কোনো কোনো স্কুলে নুন ভাব সম্মিলন, এভাবে মিক্স ম্যাচ করে দিতে পারে। সেক্ষেত্রে আমি বলবো তোমরা যে কোনো দুটো কবিতা কিন্তু ভালো করে তার কবি পরিচিতি সহ অবশ্যই তৈরি করবে। এবং আমার সবথেকে সহজ লাগছে যে দুটো কবিতা, সেই দুটো আমার ব্যক্তিগত মতামত, সেখানে তোমরা বিদ্যাপতির ভাব সম্মিলন এবং জয় গোস্বামীর নুন কবিতাটা তৈরি করতে পারো। এই দুটো কবিতা কিন্তু মোটামুটিভাবে ঘটনা নির্ভর, তাই একটি ঘটনাকে বিশ্লেষণ করলেই কিন্তু তোমাদের উত্তরটা যথোপযুক্ত লেখা হবে। তুলনামূলকভাবে লালন শাহ ফকিরের গান ওই কবিতাটা থেকে কিন্তু জটিল ধরনের প্রশ্ন আসার সম্ভাবনা বেশি রয়েছে, তাই সেটা চাইলে তোমরা কিন্তু ছাড়তে পারো বা স্কিপ করতে পারো, সেটা আমার ব্যক্তিগত মতামত। তোমরাও তোমাদের মতামতটা কিন্তু জানাবে যে তোমরা কোন কবিতাটা তৈরি করছো। সেক্ষেত্রে দেখো, 2.1 নম্বর প্রশ্নে আমরা রেখেছি ভাব সম্মিলন কাকে বলে, আলোচ্য পদটিতে রাধার আনন্দের যে চিত্র ফুটে উঠেছে তা নিজের ভাষায় বর্ণনা করো। দ্বিতীয় প্রশ্ন আমি রেখেছি নুন কবিতা থেকে,
আমাদের দিন চলে যায় সাধারণ ভাত কাপড়ে। সাধারণ ভাত কাপড় বলতে কবি কি বুঝিয়েছেন বা সাধারণ ভাত কাপড় বলতে কি বোঝায়? কথাটির মাধ্যমে সমাজে টিকে থাকার প্রবল বৈষম্যের দিকটি ফুটিয়ে তোলো। এই গেল কবিতা অংশ থেকে। পরবর্তীতে রয়েছে আমাদের অতি পরিচিত বিজন ভট্টাচার্যের লেখা আগুন নাটক। এখান থেকে কিন্তু তোমাদের একটি প্রশ্নের উত্তর করতে হচ্ছে, যার পূর্ণমান থাকবে 5। তাই সমগ্র নাটকটা কিন্তু তোমাকে খুব ভালো করে পড়তে হবে এবং তোমাদের যে স্কুল থেকে নির্দিষ্ট স্যার ম্যাডামরা তোমাদের গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো পড়তে বলেছে তাদের দেওয়া প্রশ্নের সাজেশনটাই কিন্তু সবার আগে ফলো করবে এবং সেই প্রশ্নগুলোই কিন্তু তৈরি করবে। প্রথম প্রশ্ন দেখো, বলছে আগুন নাটকের নামকরণের সার্থকতা বিচার করো এবং 2 দাগের প্রশ্নে বলছে এখন বাঁচতে হবে, বাঁচতে হলে মিলেমিশে থাকতে হবে। ব্যাস, কোন প্রসঙ্গে কার এই উক্তি, তার একথা বলার কারণ কি? আগুন নাটক থেকে কিন্তু তোমাদের কোনো থাকছে না, যেহেতু তোমাদের একটিমাত্র নাটকই পাঠ করতে হচ্ছে। সেক্ষেত্রে তোমরা পূর্ণ নাটকটা ভালো করে পড়ে অবশ্যই এই প্রশ্নগুলো কিন্তু তৈরি করে রাখবে। দেখো 4 দাগের প্রশ্নে যেটা রয়েছে আমাদের সকলের পরিচিত সৈয়দ মুজতবা আলীর রচিত পঞ্চতন্ত্র নামক গল্প সংকলনের অন্তর্গত 4টি গল্প, যেখানে বই কেনা, 25শে বৈশাখ, আজব শহর কলকাতা এবং আড্ডা, এই 4টে গল্প তোমাদের পড়তে হচ্ছে। যার মধ্যে থেকে কিন্তু তোমাদের 2টো ভালো করে মাথায় রাখবে, গল্প, কবিতা, নাটক থেকে তোমাদের একটি করে বড় প্রশ্ন উত্তর লিখতে হবে। সেক্ষেত্রে তার তুলনায় তোমাকে পঞ্চতন্ত্র বা তোমাদের যে সহায়ক পাঠ রয়েছে সেখান থেকে কিন্তু 2টো প্রশ্নের উত্তর লিখতে হবে। তোমাদের যে প্রত্যেকটা গল্প রয়েছে প্রত্যেকটা গল্প থেকেই কিন্তু একটি করে প্রশ্ন দেওয়ার কথা বলা হয়েছে বোর্ডের মডেল প্রশ্নপত্রে, অর্থাৎ প্রত্যেকটা গল্প থেকে একটি করে প্রশ্ন তোলা হবে। তোমরা যে কোনো 2টো গল্প থেকে 2টো প্রশ্নের উত্তর লিখবে। সেক্ষেত্রে আমার সাজেশন তোমাদের জন্য যে তোমরা কিন্তু অবশ্যই ভালো করে 3টে গল্প, 2টো কিন্তু পড়বে না, কারণ দেখো আনকমন প্রশ্ন আসার সম্ভাবনাও কিন্তু রয়েছে। তা সেক্ষেত্রে তোমরা যদি 3টে গল্প, সেক্ষেত্রে আমার সহজ মনে হচ্ছে 25শে বৈশাখ, আজব শহর কলকাতা এবং বই কেনা, এই 3টে গল্প তোমরা খুব ভালো করে তৈরি রাখবে। দেখে নাও এর মধ্যে থেকে কীরকম ধরনের প্রশ্ন আসতে পারে। 4.1 দাগে বলছে মার্ক টুয়েনের লাইব্রেরিখানার বিশেষত্ব কী ছিল? আঁদ্রে জিদ কীভাবে তার বন্ধুদের শিক্ষা দিয়েছিলেন? 4.2 বলছে আমার কিন্তু ব্যক্তিগত বিশ্বাস রবীন্দ্রনাথ এসব উত্তীর্ণ হয়ে অজরামর হয়ে রইবেন তার গানের জন্য। রবীন্দ্রনাথের গান সম্পর্কে প্রাবন্ধিক সৈয়দ মুজতবা আলীর ব্যক্তিগত যে বিশ্বাস প্রবন্ধে প্রকাশ পেয়েছে তা আলোচনা করো। 4.3 দাগের প্রশ্নে বলছে আজব শহর কলকাতায় ফরাসি বইয়ের দোকান দেখে লেখকের মনে কিরূপ ভাবের উদয় হয়েছিল? দোকানের ভিতর ঢুকে লেখক কিরূপ অভিজ্ঞতা সঞ্চয় করেছিলেন? এবং 4 দাগের শেষ 4.4 নম্বর প্রশ্নে বলছে তা না হলে আড্ডা হবে কেনা? কোন প্রসঙ্গে লেখক এমন কথা বলেছেন? এরপরে চলে আসবো আমরা সাহিত্যের ইতিহাস অংশে। সাহিত্যের ইতিহাস অংশ থেকে তোমাদের 3টে প্রশ্ন দেওয়া হবে, তোমাদের যে কোনো একটি প্রশ্নের উত্তর লিখতে হবে। তাই যে কোনো একটি প্রশ্নের উত্তর লেখার ক্ষেত্রে যেহেতু সাহিত্য ইতিহাস পার্টটা অনেকটাই বড়, সেক্ষেত্রে কিন্তু পুরোপুরি তোমাকে তোমাদের টিচারের ওপর ডিপেন্ড করতে হচ্ছে। এখানে তোমাদের স্কুলের স্যার ম্যাডামরা কীরকম প্রশ্ন তোমাদের পড়তে বলেছে তার মধ্যে থেকে কিন্তু তারা প্রশ্ন করবেন। সেক্ষেত্রে আমি তোমাদের একটা মডেল প্রশ্ন হিসেবে 3টে প্রশ্ন এভাবে তুলে রেখেছি, যেখানে বলছে বাংলা গদ্য সাহিত্যের বিকাশে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের অবদান পরিস্ফুট করো। 5.2 দাগের প্রশ্নে বলছে বাংলা কাব্যজগতে কাজী নজরুল ইসলামের কৃতিত্ব বিচার করো। এবং 3 দাগের প্রশ্ন বলছে লোককথা কাকে বলে? 2টি লোককথার নাম লেখো। যে কোনো একটি লোককথা সম্পর্কে তোমার মতামত বা মত লিপিবদ্ধ করো। বোঝা গেল? এরপর একটা খুব ক্রিটিক্যাল জায়গা তোমাদের করতে হচ্ছে, সেটা হচ্ছে প্রবন্ধ রচনা, যেখানে তোমাদের 2 ধরনের প্রবন্ধ রচনার কথা বলা হয়েছে। প্রথমে করতে হবে মানুষ মানচিত্র অবলম্বনে প্রবন্ধ রচনা, যেখানে তোমাদের বিভিন্ন পয়েন্ট দিয়ে দেওয়া হবে একটা টপিকের ওপর, সেই পয়েন্টগুলোকে বিশ্লেষণ করে বা ডেভেলপ করে তোমাদের কিন্তু রচনা লিখতে হবে। এখানে আমি রেখেছি ইন্টারনেট ও আধুনিক জীবন, যেখানে দেখতে পাচ্ছ একটা মানুষ মানচিত্র অঙ্কিত রয়েছে। এই মানুষ মানচিত্রকে অবলম্বন করে তোমাকে কিন্তু প্যারা করে করে এই রচনাটাকে সম্পূর্ণ লিখতে হবে, যার পূর্ণমান 10। এবং শেষে রয়েছে প্রতিপক্ষের যুক্তির অসারতা প্রমাণ করে সপক্ষে যুক্তিক্রম বিন্যাস করে প্রবন্ধ রচনা করো। আমি একটা টপিক এখানে রেখেছি চলভাস ছাড়া চলমান জীবন অচল। চলভাস বা মোবাইল ফোন ছাড়া আমাদের জীবন অচল হয়ে পড়েছে। মোবাইল ফোন যেন আমাদের ছায়াসঙ্গী, যোগাযোগের অন্যতম মাধ্যম, আর সেই সঙ্গে যুগোপযোগী হওয়ার প্রয়োজনীয় যন্ত্র। মোবাইল ফোনের মাধ্যমে একে অপরের সঙ্গে যোগাযোগ তৈরির থেকে আত্মপ্রচার এবং উপার্জন সবই সম্ভব। তাই চলভাস আমাদের জীবনে অপরিহার্য। এখানে মোবাইল ফোন সম্পর্কে একটা ইতিবাচক দিক তুলে ধরা হয়েছে।
এরপরে বলছে তোমাকে প্রশ্নটায় যে প্রতিপক্ষের যুক্তির অসারতা, অর্থাৎ এই যে তোমাকে টপিকগুলো দিয়েছে সেই যুক্তিগুলোর অসারতা প্রমাণ করতে হবে, যে যুক্তিগুলো পুরোপুরি ঠিক নয়, এটার যে একটা নেগেটিভ ইম্প্যাক্ট বা একটা নেতিবাচক প্রভাবও পড়তে পারে আমাদের সামাজিক মানুষের মধ্যে, সেই বিতর্ক অবলম্বন করে একটা প্রবন্ধ রচনা তোমাকে কিন্তু প্যারা করে লিখতে হবে। এই হচ্ছে তোমাদের টোটাল যে প্রশ্ন প্যাটার্ন, যেখানে একেবারে গল্পাংশ থেকে প্রবন্ধ রচনা অংশ পর্যন্ত তোমাদের কেমন ধরনের প্রশ্ন আসতে চলেছে এবং তোমাদের কোন কোন জায়গাগুলো অ্যাটেন্ড করলে নাম্বার তোলার জায়গা রয়েছে সেটা নিয়ে আলোচনা করলাম। তোমরা কোন কোন টপিকগুলো রেডি করছো সেটা কিন্তু অবশ্যই জানাতে ভুলবে না কমেন্ট বক্সে। তাহলে এরপরে তোমাদের যে সাবজেক্টগুলো রয়েছে, অর্থাৎ যেমন ইতিহাস এবং সংস্কৃত, আপাতত যেগুলো আমি এখন এই চ্যানেলে পড়াচ্ছি সেগুলোরও মডেল প্রশ্নপত্র নিয়ে কিন্তু আলোচনা করব। তার জন্য কিন্তু একটু ওয়েট করতে হবে। দেখা হচ্ছে তাহলে পরে ভিডিওটিতে। ভালো লেগে থাকলে অবশ্যই ভিডিওটিকে একটি লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবে না। সকলে ভালো থেকো, পরীক্ষা সবার ভালো হোক। টাটা।